নমস্কার। গত বছরের কথা, ভদ্রলোক তার লোনাভেলার ফার্ম হাউসে তখন থাকতেন। সকালে উঠে গরু দোয়াতেন, মাটিতে হাত দিতেন। একবার তার পুত্র এসে তাকে কিঞ্চিৎ ধমক দিয়েই বলেছিল, পাপা, আপনি এখনো এইসব কাজ করেন কেন? তিনি জবাবে বলেছিলেন, বেটা, এই মাটির গন্ধেই তো আমি বেঁচে আছি। যেদিন এই গন্ধ ভুলে যাব, সেদিন ধরম সিং দেওয়ালও মরে যাবে। এই ধরম সিং দেওয়াল হিসেবে যার জন্ম, তাকে আমরা সারা জীবন ধর্মেন্দ্র বলে জেনেছি। আরও জেনেছি বলিউডের সত্যিকারের একমাত্র হিমান। আজকে সকালবেলা যখন তার মৃত্যুর খবরটি পেলাম এবং দেখলাম পিলপিল করে বলিউডের একসে এক অভিনেত্রী অভিনেতা শ্মশান ঘাটে গিয়ে জমা হচ্ছেন, তখন মনে হচ্ছিল ধর্মেন্দ্র আসলে আমাদের যাদের এখন ৬০ 65 বয়স, তাদের শৈশবের বহু স্মৃতি, কৈশোরের স্মৃতি, প্রথম যৌবনের অনেক স্মৃতি টুকরো নিয়েও চলে গেলেন। আজকে যখন ভাবি বলিউডের যেসব নায়কদের ঘিরে আমরা অনেক স্বপ্ন দেখতাম, তাদের অভিনয় দেখার জন্য পুলিশের লাঠি খেয়ে 65 পয়সার লাইনে দাঁড়াতাম, তারা প্রায় কেউই আজকে আর নেই। ধর্মেন্দ্র চলে গেলেন, শশী কাপুর নেই, এমনকি ঋষি কাপুরও নেই। নেই সুনীল দত্ত, নেই দেবানন্দ, আমার খুব প্রিয় অভিনেতা। একমাত্র শিবরাত্রি সলতের মতো 80 ঊর্ধ্ব বয়সের একমাত্র সুপারস্টার যিনি বেঁচে আছেন, তিনি কিন্তু বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুত্রকে নিয়ে পৌঁছে গেছিলেন ধর্মেন্দ্রর বাড়িতে, পরে শ্মশানেও গিয়েছেন। এর আগেও তিনি হাসপাতালে গেছেন। শুধু তাই নয়, তারপর যখন তিনি বাড়িতে এলেন, তখন একদিন সকালে নিজে গাড়ি চালিয়ে অমিতাভ বচ্চন গিয়েছিলেন ধর্মেন্দ্রর সাথে দেখা করতে। সম্ভবত তাঁরও এখন খুব একাকী লাগে। যাদের সঙ্গে তিনি একসময় বলিউডকে পায়ের তলায় রাখতেন, তারা যদি একে একে সবাই চলে যায়, তাহলে একজন মানুষের মনের অবস্থা কি হতে পারে সেটা সহজেই অনুমেয়। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, আমজাদ, সঞ্জীব কুমার শুধু একটা ছবি করে মানুষের মনে বোধহয় কয়েকশো বছর বেঁচে থাকবেন। ছবিটার নাম বলে আমি আর আপনাদের লজ্জা দিচ্ছি না। আমি পরিণত বয়সে ধর্মেন্দ্র চলে গেছেন, 89 বছর বয়স। বহুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। শেষবার যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনই তখন অবস্থা ছিল। আজকে বোঝা গেল যে তিনি বাড়ি ফিরেছিলেন বটে, তবে সুস্থ হওয়ার জন্য নয়, বাড়িতে স্বজন বন্ধু পরিবেশে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করার জন্য। সে যাই হোক, দেখুন, এই ধরনের মানুষ যখন চলে যান, তখন শোক করার খুব একটা অর্থ আছে বলে আমার মনে হয় না। বরং আমার মনে হয়
উই শুড সেলিব্রেট হিজ লাইফ। আর ধর্মেন্দ্র সত্যি এমন একজন চরিত্র ছিলেন যিনি তার জীবন দিয়ে প্রমাণ করে গেছিলেন, জিনা হ্যায় তো ऐसे ही जियो। আমি সেই জন্যে টুকরো টুকরো কয়েকটা গল্প এক সূত্রে গেঁথে আপনাদের সামনে উপহার দেব। তার বেশি চর্চা করার যোগ্যতাও আমার নেই, সত্যি কথা বলতে কি আমার তেমন ইচ্ছেও নেই। 1975 সালের গ্রীষ্মের এক দুপুর ফিল্মিস্তান স্টুডিওয়ে ধরমবীর ছবির শুটিং চলছে। একটা অ্যাকশন দৃশ্যে ধর্মেন্দ্রকে একটা লরির নিচে দিয়ে টেনে নিয়ে যেতে হবে। ফ্লোরে উপস্থিত স্টান্টম্যানরা বললেন, স্যার ডুপ্লিকেট দিয়ে করিয়ে নিন। ধরমজি হেসে বললেন, আরে বাবা, লরি তো আমার বাপের নয়, আমারও নয়, চলো আমিই করছি। তারপর যা হলো সেটা আজও মুম্বাইয়ের স্টুডিও লাইনে লোকের মুখে মুখে ফেরে। লরিটা চলতে শুরু করলো, ধর্মেন্দ্র শুয়ে পড়লেন মাটিতে। লরির চাকা তার বুকের ওপর দিয়ে চলে গেল। 1 ইঞ্চি এদিক ওদিক হলেই শেষ। কিন্তু যখন লরি পার হয়ে গেল, ধরমজি উঠে দাঁড়িয়ে বললেন শার্টের ধুলো ছাড়তে ছাড়তে, চলো और एक टेक हो जाए। পুরো ইউনিট হতবাক। পরিচালক জগদীশ সিং চেঁচিয়ে উঠে বললেন, ধরম তু क्या पागल हो गया? তিনি হেসে বললেন, नहीं जी, पागल तो सलमान है, मैं तो ही-मैन हूं। এই একটা ঘটনাতেই সম্ভবত ধর্মেন্দ্রর জীবনের পুরোটা লুকিয়ে আছে। যিনি সত্যিই ছিলেন হিম্যান, শুধু রিলে নয়, রিয়েল লাইফেও। 35 সালের 6ই ডিসেম্বর পাঞ্জাবের ফাগুয়ারা গ্রামে জন্ম তার। নিহাতি এক দরিদ্র জাট পরিবার। বাবা স্কুলে পড়ান, মা গৃহকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। বাড়িতে দুবেলা খাওয়ারও ঠিক ছিল না। ছোট্ট ধরম রাখালি করতেন, মানে গরু চড়াতেন, মাঠে কাজ করতেন। কিন্তু সেই বয়সে যারা তাকে চিনতেন তারা অনেকেই বলেছেন ধর্মেন্দ্রর চোখে ওই শৈশব থেকেই এক ধরনের আগুন ঠিকরত। সেই আগুন যে একদিন বলিউডকে জ্বালিয়ে দেবে কেউ ভাবেনি। 1960 সাল, ফিল্মফেয়ারের ট্যালেন্ট হান্ট। হাজার হাজার ছেলে মেয়ে লাইনে। ধর্মেন্দ্রও এসছেন পাগড়ি বেঁধে, হাতে একটা ছোট্ট ব্যাগ। বিচারকদের মধ্যে ছিলেন বিমল রায় আর বি.আর. চোপড়া। ধরমজি যখন হাসলেন পুরো হল আলো হয়ে গেল। বিমল রায় বলেছিলেন, এ ছোকরার চোখে এমন জাদু আছে যা আমি কোনো ছেলের চোখে এর আগে দেখিনি। প্রথম ছবি দিল ভি তেরা হাম ভি তেরে, ফ্লপ। পরের 4-5টা ছবি সব কটা ফ্লপ। কিন্তু ধরম তো হাল ছাড়ার বান্দা নন। 66তে এলো ফুল আর পাথর, ভারতের প্রথম ছবি যেখানে হিরো দৃশ্যে এলেন শার্ট না পরেই। সেই দৃশ্যে যখন ধর্মেন্দ্র উপরে উঠে গেলেন, পুরো থিয়েটার হৈ হৈ পড়ে গেল। মেয়েরা চেঁচিয়ে উঠল, হি-ম্যান, হি-ম্যান। সেই থেকেই নাম হয়ে গেছে তার হি-ম্যান। ধর্মেন্দ্রর প্রেমের গল্প বলতে গেলে
একটা পুরো উপন্যাস লিখে ফেলা যায়। প্রথম প্রেম ৮৫, ৫৪ সালে বিয়ে, 2টি ছেলে, সানি আর ববি। কিন্তু সেই সময় ধর্মেন্দ্র মুম্বাইয়ে খুব স্ট্রাগল করছেন। প্রকাশী থাকেন পাঞ্জাবে, দূরত্ব বাড়ল, সম্পর্কে চির ধরল। তারপর এলেন হেমা মালিনী। 70-এর তুম ऐसे अच्छा कौन है, तुमसे अच्छा कौन है ছবির শুটিংয়ে প্রথম দেখা। হেমা তখন ড্রিম গার্ল, ধর্মেন্দ্র অ্যাকশন কিং। একদিন সেটে হেমা হাঁপাচ্ছেন, ধরমজি নিজের হাতে জলের গ্লাস এগিয়ে দিলেন। হেমা বললেন থ্যাংক ইউ। তিনি উত্তর করলেন, আরে ড্রিম গার্ল, তুমি তো আমার স্বপ্নে বিরাজ করো। সেই থেকে শুরু। কিন্তু সমস্যা একটা ছিল, তা হলো ধর্মেন্দ্র তখন বিবাহিত। হিন্দু ম্যারেজ অ্যাক্টে দ্বিতীয় বিয়ে অবৈধ, কিন্তু ধর্ম কি সেসব জিনিস মানার পাত্র? ৭৯ সালে শুনেছি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নিজের নাম রাখলেন দিলওয়ার খান কেওয়াল কৃষ্ণ। পাগল ছাড়া কেউ এই ধরনের নাম রাখে? তারপর হেমাকে বিয়ে করলেন। সেই বিয়ের ছবি আপনারা চাইলে এখনো ইন্টারনেটে দেখতে পারেন। ধরম লাল শেরওয়ানি পরে, হেমা লাল লেহেঙ্গায়, দুজনের চোখে একই জাদু। সে সময় তাকে নিয়ে এবং হেমাকে নিয়ে গসিপ হয়েছিল প্রচুর। লোকে বলতো ধরমটা একদম পাগল হয়ে গেছে, কিন্তু তার জবাব ছিল প্যার কিয়া তো ডরনা ক্যা। আমি যা করেছি সেটা আমি সত্য বলে মানি বলেই করেছি। ধর্মেন্দ্রের জীবনের একটা অন্ধকার অধ্যায় ছিল তার অতিরিক্ত মদ্যপানের অভ্যেস। 70-এর দশকে, 80-র দশকে তিনি এমন মাতাল হয়ে যেতেন যে পরের দিন অনেক সময় শুটিংয়ে আসতেই পারতেন না। বেতার ছবির সময় সানি দেওল প্রথম হিরো হচ্ছেন। একদিন শুটিংয়ে ধরমজি এলেন মাতাল অবস্থায়। সানি চুপ করে দাঁড়িয়ে রইলেন, আর বাবা ছেলেকে ধরে কাঁদতে শুরু করলেন, বেটা আমি তোর বাবা হওয়ার যোগ্য নই। সেই রাতে সানি ধর্মেন্দ্রকে বললেন, পাপা বহুত হো গিয়া, আবি ছোড় দো। ধরমজি কথা দিলেন। তারপর থেকে আজ পর্যন্ত, মানে গতকাল পর্যন্ত, তিনি এক ফোঁটা মদ খাননি। সানি বলেন ওই একটা রাত আমাদের সবার জীবন বদলে দিয়েছিল, সঙ্গে সঙ্গে বাবার জীবনও। আর তাকে নিয়ে তো গল্প কথার একেবারে ফুলঝুরি। শোলের সেই বিখ্যাত ডায়লগ কিতনা আদমি থে আসলে স্ক্রিপ্টে ছিল না। ধর্মেন্দ্র মাতাল অবস্থায় সেটে এসে নিজেই লাইনটা বলে দিয়েছিলেন। সেলিম জাভেদ তো হতবাক। পরে লাইনটা রেখে দেওয়া হলো। আজ সম্ভবত সেই লাইনই ভারতের সবচেয়ে আইকনিক ডায়লগ। চুপকে চুপকে ছবিতে ধর্মেন্দ্র শিল্পীর রোল করছেন। একটা দৃশ্যে তাকে শাড়ি পরতে হবে। ধর্মেন্দ্র হিম্যান তার ইগোতে লাগলো। গোড়ায় তিনি রাজিই হলেন না। পরে হেমা মালিনী ফোনে বললেন, ধরম তুমি যদি না পড়ো তাহলে আমি পড়ব।
ধরমজি তৎক্ষণাৎ সেটে এলেন শাড়ি পরে। পুরো ইউনিট হাসতে হাসতে শেষ। আরো কত যে গল্প আছে ধর্মেন্দ্রকে নিয়ে, তার কোনো সীমা পরিসীমা নেই। সালটা ছিল 1971। আমরা তখন ক্লাস 9-এ পড়ি। মেরা গাঁও মেরা দেশ ছবির শুটিং। রাজেশ খান্না তখন একদম মধ্য গগনে সুপারস্টার, দেমাকে পা পড়ে না। ধর্মেন্দ্র তার থেকে অনেক সিনিয়র, কিন্তু তখনও রাজেশের মতো ক্রেজ ধর্মেন্দ্র ছিল না। একদিন সেটে রাজেশ দেরি করে আসলে, সেটাই ছিল টিপিক্যাল রাজেশ খান্না স্টাইল। পরিচালক রাজ খোসলা এত দেরি হওয়ায় দাঁত মুখ খিচিয়ে গাল দেওয়া শুরু করলেন রাজেশকে। ভয় পেয়ে কিঞ্চিত রাজেশ মুখ ভার করে বসে রইলেন। ধর্মেন্দ্র হঠাৎ গিয়ে রাজেশকে কোলে তুলে নিলেন। পুরো ইউনিটের চক্ষু চড়ক গাছ। বললেন, काका तुम तो सुपरस्टार हो, लेकिन आज तुम मेरे कांध पे चढ़ोगे। তারপর সত্যি সত্যি রাজেশ খান্নাকে কাঁধে তুলে পুরো সেট চক্কর কেটে এলেন। প্রথম প্রথম রাজেশ রেগে গেলেও পরে এমন হাসতে লাগলেন যে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সেদিন থেকে দুজনের বন্ধুত্ব হয়ে গেল। পরে রাজেশ বলতেন, ধর্ম হ্যায় হি ম্যান, বাকি সব জিরো। 1980-র দশকের শেষ। সঞ্জীব কুমারের হার্টের অস্ত্রোপচার দরকার, টাকা নেই। ধর্মেন্দ্র নিজেও তখন আর্থিকভাবে যে খুব একটা ভালো আছেন তা নয়। তবু তিনি তার প্রিয় মার্সিডিজ গাড়িটা বেচেই দিলেন। 12 লাখ টাকা পেলেন। 12 লাখ টাকা 1980-তে কিন্তু অনেক অনেক টাকা। সঞ্জীব কুমারের হাতে তুলে দিয়ে বললেন, यार कोई बात नहीं, तुम ठीक हो जाओ, बाकी मैं देख लूंगा। সঞ্জীব কুমার পরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ধর্মই একমাত্র লোক, একমাত্র অভিনেতা যে আমাকে ভাই না বাপ বানিয়ে ছেড়েছে। শোলের শুটিং চলছে। বচ্চন আর ধর্মজির মধ্যে একটা দৃশ্যে হাতাহাতি। দুজনেই জোরে জোরে মারছেন। হঠাৎ ধর্মের হাত লেগে অমিতাভের কনুইয়ে ফ্র্যাকচার হয়ে গেল। ডাক্তার বললেন 6 মাস রেস্ট। ধর্মেন্দ্র বললেন, নেই, শুটিং কবি বন্ধ নেই হোগা। তারপর হাতে প্লাস্টার বেঁধে এক হাতে অভিনয় করে পুরো শোলে শেষ করলেন। সেই বিখ্যাত জেল দৃশ্যে যখন বচ্চনকে ধরে ঝাঁকাচ্ছেন, তখন তার ডান হাত পুরোপুরি ভাঙা। আজও সেই দৃশ্য দেখলে গায়ে কাঁটা দেয়। বরসাত কি এক রাত ছবি, অনিতা রাজের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য। হঠাৎ ধর্মেন্দ্রর মনে পড়ল প্রেম চোপড়া তাঁর স্ত্রী উমার সঙ্গে বাইরে গেছে। তৎক্ষণাৎ তিনি শুটিং বন্ধ করে দিলেন। পরিচালক বললেন, ধর্ম সাহেব क्या हुआ? धर्मजी बोलें, प्रेम आज उमा को लेके बाहर गया है, आमी तार बोएर संगे रोमांस करो? नहीं चलेगा, प्रेम को बुलाओ, तब शूट करूंगा। পরিচালকের কিছু করার ছিল না। প্রেম চোপড়াকে ফোন করে বাড়ি থেকে ডেকে আনা হলো। প্রেম এসে শুনে হাসতে হাসতে বললেন, अरे धर्म तू पागल है, लेकिन इस पागलपन के लिए हम तेरे दीवाने हैं। 80 साल
রবি চোপড়া প্রথম প্রযোজক হচ্ছেন। দ্য বার্নিং ট্রেন বানাবেন তো, কিন্তু টাকা কই? ব্যাংক লোন দিচ্ছে না। ধর্মেন্দ্র নিজের বান্দ্রার বাড়ি বন্ধক রেখে 40 লক্ষ টাকা দিলেন। ছবি ফ্লপ, ধর্মের সব টাকা জলে গেল। কিন্তু কেউ তাকে কখনো রবি চোপড়ার সামনে মুখ ভার করতে দেখেনি। পরে চোপড়া যখন বাগবান বানালেন, তখন ধর্মকে আর ফ্রিতে কাজ করালেন না। বললেন, আজ আমি তোমাকে টাকা দিয়েই কাজ করাবো। যেদিন তুমি আমার বাড়ি বাঁচিয়েছিলে, সেদিন থেকে এই টাকা তোমারই ছিল। আর ধর্মজি সলমানের বাবাকে একবার বাঁচিয়েছিলেন, সেলিম খান। সেটাও 80 দশক। সেলিম খানের কিডনি ফেল, অপারেশন দরকার, টাকা নেই। ধর্মেন্দ্র নিজের পকেট থেকে 5 লাখ টাকা দিয়ে বললেন, জাভেদজির বন্ধু যখন, তখন আমারও বন্ধু। সেলিম খান পরে সালমানকে বলেছেন, বেটা, যদি কখনো ধর্মজি কিছু বলে, তুমি কিন্তু চোখ বন্ধ করে সেই কাজ করবে। ওনার জন্যই আজ আমি বেঁচে আছি। একবার জিতেন্দ্র আর ধর্মেন্দ্র দুজনে মদ খেয়ে রাস্তায় নাচছেন। পুলিশ এলো। জিতেন্দ্র ভয়ে কাঁপছেন। ধর্মেন্দ্র পুলিশ অফিসারকে বললেন, সাहब, हम लोग 2 हीरो है, आज हैप्पी है, चलो तुमও নাচো। অফিসার এমন হকচকিয়ে গেলেন যে স্যালুট করে কত তাড়াতাড়ি সেখান থেকে পালাবেন ভেবে পাচ্ছিলেন না। যে মানুষটি একসময় গ্রাম থেকে এসে পর্দায় রাজত্ব করেছিলেন, যিনি লরির নিচে শুয়ে হেসেছিলেন, যিনি প্রেমে পড়ে ধর্ম বদল করে ফেলেছিলেন, যিনি মদ ছেড়ে দিয়ে ছেলের কাছে কেঁদেছিলেন, সেই মানুষটা কিন্তু আমাদের মনে আজও বেঁচে আছেন, যতদিন বাঁচব থাকবেন। তার কারণ, তিনি কোনো সাধারণ অভিনেতা ছিলেন না। তিনি বস্তুতই ছিলেন একটা যুগ, একজন কিংবদন্তি। তিনি সত্যিই ছিলেন হিম্যান। আজকাল যখনই লোকে বলে হিরোরা বুড়ো হয়ে যায়, তখনই মনে পড়ে যায় সেই লোকটার কথা, যিনি 88 বছর বয়সেও মাঠে নেমে ট্র্যাক্টর চালান আর হেসে বলেন, বাস কি হো গয়া, अभी तो पूरा पिक्चर बाकी है दोस्त। এই ছিলেন ধর্মেন্দ্র। তাকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।